ভারতবর্ষ আর বাংলাদেশের ভেতর একটা মূল তফাৎ হচ্ছে, ভারতবর্ষে সরাসরি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে দল জেতে। দল বা দলগুলো, বিজেপি যে সব সময় জেতে তা তো নয়, হারেও তো অনেক নির্বাচনে। তো আহ, তো এর মাধ্যমে কি হয় যে আপনার কিন্তু এখানে এনার্কি করে সরকার ফেলে দেওয়াটা এভাবে হয় না আমাদের দেশে। আহ, আমার তো মনে পড়ে না আমার হিস্টোরিক্যাল রেফারেন্সে যে একটা ম্যাক্সিমাম এনার্কি করার চেষ্টা করেছিল কংগ্রেসেরই একটা ফ্যাকশন ইন্দিরা গান্ধী যখন দায়িত্ব নিচ্ছিলেন, সেই 67 সালের ঘটনা। তো এটা কংগ্রেসের ভেতরকার ব্যাপার ছিল মূলত, যেটা তারপরে গিয়ে জনতা পার্টির রূপ নেয়। এবং যখন এনার্কিটা একটা জায়গায় চলে যায়, আহ, এখানে অনেক রকমের হিসেব থাকে। যেমন আন্দোলনটা ছিল মূলত দিল্লিতে, দিল্লির বাইরে আর কোথাও যায়নি। কেমন? আর দিল্লি কিন্তু বিরাট বড় শহর, মানে আহ কলকাতার থেকে প্রায় 7-8 গুণ বড় শহর আচ্ছা। দিল্লি। হ্যাঁ। তো সেখানে একটা জায়গায় যন্তর মন্তর, ওটা হচ্ছে সমস্ত ধরনের এজিটেশনের জায়গা। তো সেখানটায় হচ্ছিল, যেটা দিল্লিতে আহ, যে আপনার হয়তো একটু ট্রাফিক ট্রাফিক যে এফেক্টেড হয়েছে রিং রোডে, সেটার কারণ হচ্ছে প্রচুর ব্যারিয়ার্স ছিল যাতে বাইরে থেকে লোক ঢোকাটা নিয়ন্ত্রণ করতে। কারণ দিল্লির পাশের স্টেট উত্তরপ্রদেশ, তার ওপাশে হরিয়ানা আছে, পাঞ্জাব। তো পাঞ্জাবে নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে আবার বিজেপি ইজ অ্যাডভান্টেজে আছে। কেমন? তো অনেক রকম ক্যালকুলেশন কাজ করে, তো সব ফোর্স গুলো ঢুকে যাবে ওর মধ্যে। ওই যে আপনি দেখেছেন যে ফার্মার অ্যাজিটেশন বলে একটা শুরু হয়ে গেল কি না, আমেরিকার সঙ্গে ট্রেড ডিল বাতিল কথা, ট্রেড ডিল তো হয়ইনি এখনো। এগুলো হচ্ছে আসলে সামনে, পেছনে আরো অনেক বড় ব্যাপার ছিল। হুম, এই হুম, যে নানান দান খয়রাতির টাকা আসে। কেমন? এই কারণ এই দান খয়রাতি গুলো, মঞ্জুরুল আপনি জানেন যে এই যে এনজিও ফাইন্যান্স, আমি মূলত বলতে চাইছি এনজিও ফাইন্যান্স, এনজিওর মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারি যেমন আছে তেমনি ইসলামিকও আছে। কেমন? তো এই ক্রিশ্চিয়ান মিশনারিটা সব থেকে গন্ডগোলের বিষয়। কারণ আপনি জানেন এই যে টাকাগুলো, এই যে বড় বড় এই এই যে এনজিও গুলো চলে, তারা যে টাকাটা পায় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এই টাকাটা কিভাবে তোলা হয় আপনি যদি কখনো দেখেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। যে খ্রিস্টানদের, তারা কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য তারা ডোনেট করে। তাদেরকে আপনার দেশের খুব দারিদ্র্যের গল্প বলতে হয়, আপনি যে খুব কষ্টে আছেন, আপনার দেশে যে মানুষ মরে যাচ্ছে, এই সব বলে এই টাকাগুলো তুলে আনা হয় এবং তুলে এনে দেওয়া হয়। এবং এটার মাধ্যমেই আপনি জানেন যে ট্রাম্প যখন এলো তখন দেখা গেল যে, আপনার মনে আছে ওই বিতর্কটা যে ইউএস এইডের, যে এই যে টাকাগুলো ঢুকেছে, এমনকি ইন্ডিয়াতে ঢুকেছিল $21 মিলিয়ন। কেন না? বাংলাদেশে $30 মিলিয়ন কথা বলা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে রাইট, 29 মিলিয়ন। রাইট। তো ভারতবর্ষে ভোটিং যাতে আরো মানুষ বেশি করে ভোট দেয়, আরে ভাই এদেশে 80% ভোট হয়, এবার তো ওয়েস্ট বেঙ্গলে 93% পোলিং হয়েছে। আমাদের কি দরকার, ওর কি দরকার এখানে টাকা ইয়ে করার, এতে ব্যয় করার? তো ওদের নিজেদের দেশে 40% ভোটিং হয়। কেমন? তো হুম। এগুলো আমরা এটাকে থেকে এনজিও ফাইন্যান্সটাকে গত প্রায় 5-7 বছর ধরে এটাকে ভীষণভাবে আটকানো হচ্ছিল। এবং গত এই 3 মাস ধরে বিদেশে বিশাল আলোচনা, এবং এটাতে আমাদের দেশে আপনি জানেন যেখানে যেখানে এই লবিগুলো কাজ করে সেখানে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে। সুতরাং হুম। এইটা ছিল হচ্ছে আসল ব্যাকগ্রাউন্ড পেছনে। আচ্ছা, ভর্তি। তাহলে আমি যদি আপনার আলোচনার জায়গা থেকে প্রশ্ন করি, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে কন্টিনিউ করতে দিতে চাচ্ছিল না মার্কিন প্রশাসন, বাইরের প্রশাসন। এটা ওপেন সিক্রেট, আমরা জানি। ঠিক একইভাবে এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনে কি একই মানসিকতা পোষণ করছে, যে মোদী সরকারকে দরকার, অথবা ভারতকে দুর্বল করতে হলে একটা স্টাবেল গভর্নমেন্টকে কল করাতে হবে, বিষয়গুলো কিরকম? মানে শেখ দেখুন, হাসিনার সরকারের আমার সাথে কোনো মিল আছে কিনা? আমার ধারণা ওরা তো যথেষ্ট বুদ্ধিমান, ওরা জানে যে ভারতে এভাবে সরকার ফেলা যায় না, হিস্ট্রিতে হুম। নেই কখনো। মারামারি করে আপনি সরকার ফেলতে পারবেন না। তো আচ্ছা। সেখানে, কারণ কারণ গণতন্ত্রটা খুব মজবুত সেই কারণে। আর এত বড় দেশ, এবং আনলাইক বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ইউনিটারি স্টেট, একটা ইউনিটারি কান্ট্রি। কেমন? আমরা হুম। হচ্ছি
ইউনিয়ন অফ স্টেটস, আমাদের যে নামটা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার সবাই মিলে করছে এটা। রাইট। তো ফলে আমাদের এখানে ধরুন, মানে সহজ কারণ আপনাকে বলছি, যে 2 মাস 2.5 মাস আগে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে একটা এত বড় জয় পেয়েছে, মানুষের ভোটে পেয়েছে, 93% লোক ভোট দিয়েছে। তা তো 2 মাসের মধ্যে সরকার শুরুই হলো না, তো হঠাৎ সবাই মিলে খেপে গিয়ে এখানে ফেলে দেবে, এটাকে সাপোর্ট করবে না। তো ফলে এখানে এনআরকি দিয়ে হয় না। ওরা এনআরকির মাধ্যমে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে দুর্বল করা সরকারকে। এই আন্দোলন দমনের ক্ষেত্রে মানে যেটি গড়ে উঠেছিল ভারতে, দিল্লিতে যন্ত্রমন্ত্রে, সেটি নিবৃত করার ক্ষেত্রে নিঃসন্দেহে মোদী সরকার খুবই দূরদর্শিতার পরিচয় দিয়েছে। যদি আপনি যদি বলছেন যে পেছনে অন্যরকম উদ্দেশ্য ছিল সরকার ফেলে দেওয়ার, আহ আমার তো মনে হয় যে বাংলাদেশে যা ঘটেছে সেখান থেকে কিছুটা হলেও আহ মোদী সরকার ফলো করার চেষ্টা করেছে কোন কোন জায়গা থেকে শেখ হাসিনা সরকারের ভুল ছিল। যেমন তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছিল, মানে ককরোচ পার্টি ভারতের, এখানে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা দাবি করছিল 6 মন্ত্রী পদত্যাগ। আবার ডিফারেন্সটা যদি দেখি যে ওখানে কিন্তু বল প্রয়োগের বিষয়টি তেমন ঘটেনি, পুলিশও করেনি আপনাদের ওখানে, আবার ছাত্ররা মানে এরা কি সৃষ্টি করে ব্লাডশেডের দিকেও যায়নি। যেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, দুই পক্ষের দিকেই অভিযোগের আঙুলটি রয়েছে। সব মিলিয়ে এগুলো কি কোনো কাজে দিয়েছে কিনা মোদী সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? না, অবশ্যই। আপনি যদি দেখেন, দেখুন, বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন, বাংলাদেশে মানে অনেক কারণে হয় না। আহ, প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, হুম, কেমন? হুম, ভারতে না। হুম, কখনো শোনা যায় না তাদের কথা, তারা তাদের মতো থাকে সেখানে। তো আহ, বাংলাদেশে দেখুন, একটা পুলিশের গুলি চালানোর হিস্ট্রি আছে, আজকে বলে নয়। আপনি ফেরত গিয়ে দেখুন, সেই দেখবেন 50 জন মরে গেছে, 70 জন মরে গেছে, ইত্যাদি। হুম। আর বারবার এই যে এনআরকিকে জাস্টিফাই করার একটা পলিটিক্যাল, সবার দিক থেকে একটা প্রয়াস আছে, কেমন? এরা ভীষণ পলিটিক্যালি ম্যাচিওর। এরা দেখুন, সোনাম ওয়াংচুকের ফার্স্ট, আপনি দেখেছেন সোনাম ওয়াংচুক কি বলেছে? যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা চাইছিল যে আমি ফাস্টিং করে মরে যাই, কেমন? তো হুম, হুম, আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর, কেমন? একটা ডেড হুম, বডি পেতে হয়। তো এই সোনাম ওয়াংচুকের যদি কিছু হতো, এবং দেখুন যে সরকার কিন্তু, সরকার দেরি করেছে, আমি আবারও আপনাকে বলছি, সরকার দেরি করেছে। সরকার এই আন্দোলন অনেক আগে সমূলে শেষ করে দিতে পারত। কিন্তু যেই মুহূর্ত থেকে ওরা অ্যালার্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কোর্টে অ্যাপিল করেছে যে যাতে সোনাম ওয়াংচুককে ফোর্সফুলি মেডিকেশন দেওয়া যায়, কেমন? তারপরে হসপিটালে তুলে নিয়ে চলে গেল, এবং তারপরে সোনাম ওয়াংচুক তার ফাস্টিং ভেঙে দিল। তো এই যে জিনিসগুলো, আপনার ডেড বডিটা আপনাকে পেতে দেওয়া হলো না। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর ন্যারেটিভ ছড়ানো হচ্ছিল, প্রচুর মিথ্যে গল্প ছড়ানো হচ্ছিল যে পুলিশ গিয়ে মেরে ফেলছে, গুলি করে করে দিচ্ছে। নানান, আমাদের ভারতবর্ষের বাইরে থেকে, বাংলাদেশ থেকে তো বিশাল ভাবে আসছিল ওইগুলো ফিডে, কিন্তু একদমই বল প্রয়োগ হয়নি। আমি যদি বলি যে ডিপ স্টেটের খেলা যদি হয়েই থাকে তাহলে তারাও তো একটা অ্যানার্কি সৃষ্টি করার জন্য ইন্ধন দিবে। তাহলে যে ছাত্ররা ছিল তারা এই কাজটা লুফে নিতে পারেনি কেন, যে সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে যারা ইন্ধন দিচ্ছিল, যারা সামনে ছিল তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, বিহাইন্ড দ্য স্ক্রিন যারা ছিল তারা এ ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেন, ব্লাড শেডের দিকে যেতে পারেনি কেন? এইখানেই তো ম্যাচিওরড পলিটিক্যাল লিডারশিপ, হুম, দেশের লোকের সরকারের উপর আস্থা, এই সব জিনিসগুলো ম্যাটার করে যায়, কেমন? আমি তো আপনাকে বললাম যে দেখুন, হিস্টোরিক্যালি এনআরকি সৃষ্টি করে ভারতে সরকার ফেলা যায় না, তার ভোট কমে যাবে। এই যে হুম, কাণ্ডটা ঘটলো, বাম দলগুলো মূলত করেছে, কেমন? তো তাদের আরো অবস্থা খারাপ হবে, তাদের অপটিক্স খারাপ হয়ে গেল। তো এই যে এখানে বাংলাদেশ আর ভারতের এখানেই তফাৎ, তো যে ভারতে অনেক কাল আগে, হয়তো 70 দশকে ওরকম সময়, তার আগে হয়তো গুলি চলতো মিছিলে, আমার দু একটা, হুম, কিন্তু আমার কখনো মনে নেই যে বিরাট একটা লোককে গুলি করে হয়ে গেছে। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তার
সরকার তো আন্দোলনটাকে কি, আন্দোলনটা যে হচ্ছে আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব সেটা তো সে করেনি। সে তার হাতের করেনি মানে তার হাতের বাইরে বেরিয়ে গেছে একেবারে। সে আহ, মানে ইট ওয়াজ ভেরি, মানে সে চাইল্ডিশলি গোটা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, ভেরি ইচ্ছে করলে আনফর্চুনেট। ইচ্ছে করলে হাতের মধ্যে রাখতে পারতো কিনা, যেমন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে, একটু দেরিতে হলেও 4-5 দিন পরে এসে তার পদত্যাগটা গ্রহণ করা হয়েছে পদত্যাগ পত্র, এবং তিনি পদত্যাগ করেছেন। এবং সেখান থেকেই স্বাভাবিকভাবে তাদের যে এক্সাইটমেন্ট একটু হলেও শিথিল হয়েছে, মোরালি তারা একটু ব্রেকডাউন করেছে। আহ, বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়নি, যে 6 মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল একটা পর্যায়ে এসে, সেটি তারা করেনি, বরং ইন্টারনেট বন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটলো। আমি সার্বিকভাবে যদি প্রশ্ন করি আপনার কাছে যে মানে একই ধরনের ব্লুপ্রিন্ট যদি হয়ে থাকে, তার পেছনে যে কারণেই থাক না কেন, ভারতে অ্যানার্কি সৃষ্টি করে সরকার পতন ঘটানো যায় না, বা আরো অন্য না কারণ, বাংলাদেশে হয়তো তার বিপরীতটা, আপনি কি বলবেন যে মানে একই ধরনের খেলা ফেস করতে নরেন্দ্র মোদী সফল হয়েছেন আর শেখ হাসিনা ফেল করেছেন? না, শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে শেখ হাসিনা পুরোপুরি হুম, ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো একটা সরাসরি নিয়ম হচ্ছে আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, হুম, কেমন, হুম, হুম, কিন্তু সে যদি গোবিন্দ হয়ে যেত যে না, হবে হুম, না, পারতো, হুম, কিন্তু হুম, হুম। কিচ্ছু হতো না। আমি আপনাকে বলছি, অনেকে হয়তো বলবে উল্টো কথা, আমি আপনাকে বলছি কিচ্ছু হতো না। হুম। আন্দোলন ডিফিউজড হয়ে যেত। না, যদি তাই কিন্তু হয়ে থাকে, আমি আপনার কথা মাঝখানে একটু প্রশ্ন করি। আমরা এর আগে ভারতে কৃষক আন্দোলন দেখেছি, যেটি অনেক বড় একটা দানাবাদ ছিল। আমরা নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় 70 জনের মতো নিহত হলো, আমি যদি ভুল না করে থাকি। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোদী না, সরকার সেটা যদি একটা বলা সেটা একটা রায়ট তৈরি করেছিল, হ্যাঁ, সেটা একটা রায়ট আমি তৈরি মনে করছি করেছিল। যে 70 জন নিহত হয়েছিল যেভাবে হোক। তো মোদী সরকার সেসব জায়গায় নতি স্বীকার করেনি। আপনি যদি বলছেন যে ইচ্ছা করলে নরেন্দ্র মোদী তার না, জায়গায়। ফার্ম বিলের ক্ষেত্রে পেছিয়েছিল। আচ্ছা, কিন্তু কৃষক, এক্ষেত্রে এই ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কেন অনেকখানি নমনীয় হয়ে উঠলেন নরেন্দ্র মোদী, সব দাবিগুলো মেনে নিলেন? দুটো কারণে। প্রাথমিক কারণ হচ্ছে একটা সরকার বা রাজনীতি, আমি এটা আরেকজনকেও বলেছি যে রাজনীতিটা অন্তত আমাদের দেশে কোনো T20 গেম না, এটা একটা লম্বা টেস্ট ম্যাচ। একটা হুম, সেশন, একটা দিন খারাপ যেতে পারে, পরের দিন আবার উল্টে যাবে, কেমন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে এই যে আজকে আপনি দেখছেন তো, অনেকে দেখবেন আমাদের দেশে, আপনি জিজ্ঞেস করুন, অনেকে বলবে যে এই তো এতদিনে পেয়েছি, একটাকে পদত্যাগ করাতে পেরেছি, এবার এর পদত্যাগ হুম, করাতে হবে, ওর করাতে হবে, এই ইত্যাদি ইত্যাদি চলে। আমি হুম, মনে করি রাজনীতি তো আমি করি না, রাজনীতি যারা করছে তাদেরকে আমার রিড করাটা আমার দায়িত্ব, তাই তো, আমি মনে করি এটা। হাসিনার সেটার অভাব ছিল, ভীষণভাবে অভাব ছিল এই ফ্লেক্সিবিলিটিটার। তা না হলে সে 16 তারিখ, আমি আপনাকে, আপনার এখানেই আপনার প্রসঙ্গ, তা না হলে সে 16 তারিখ যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটেছিল, কেমন, আবু সাইদের। আবু সাইদের ঘটনা, আমি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে বলছি যে সেই ঘটনাটার পিছনে কি আছে, এখান থেকে কোথায় যেতে পারে, এটা জানতে পারাটা কোনো একটা স্টেটের কাছে যা ইনফরমেশন থাকে, আপনি আমি সারা জীবন ধরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে তার 5%ও জানতে পারবো না, কেমন। তো এবার সেটা জানাটা তার কর্তব্য, এবং জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কর্তব্য। উনি যদি বোঁ করে উড়ে চলে যেতেন আবু সায়েদের বাড়ি বা এরকম কিছু করতেন, হুম, একটা হুম, 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 অপটিক্স, আপনি দেখুন অপটিক্স কত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী, ও তো সোশ্যাল মিডিয়া স্টার চিরকালের, কিন্তু হুম, এবারে একটা ভিডিও করলো, সেটাতে প্রায় নাকের, সবাই খুব বেশি, যারা একটু বেশি বোঝে আর কি, তারা বললো এ হুম, নাকটা বড় দেখাচ্ছে, বুড়ো দেখাচ্ছে, হুম, নাকের হুম, লোম হুম, দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তো তাকে তো ছেড়েই দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাত 1টায় বলে আমি এখন একটা লাইভ করব, তার এই অ্যারেঞ্জমেন্ট করতে ঠিক ক মিনিট লাগবে? 5 মিনিটও লাগবে না। হুম।
হ্যাঁ, টিভি চ্যানেলও দৌড়ে থাকবে এসে, যা চাইবেন সব আছে। তাহলে সে হুম, কেন রাত্রির বেলা একটা মোবাইল ক্যামেরায়, যেখানে তার নাকটা বড় হয়ে যাচ্ছে, সে কেন ওটা করলো? করলো কারণ কানেক্ট করার জন্য। সে রাইট। এটা যারা এর মাঝে নেমেছে তারাও কাকে কান নিয়ে গেছে বলে দৌড়ে চলে গেছে। যারা অ্যাজিটেটার, তাদের 90% তাই হয়। তো যে কোনো অ্যাজিটেশনে তাই হয়। মানুষ কেন নেমে আসে? একটা হুজুগ তৈরি করতে হয়, সেই হুজুগে মানুষ নেমে যায়। এবার এই জায়গায় তাহলে সেখানে কতগুলো বাচ্চা আছে, বাচ্চাগুলো ইনস্টাতে দেখেছে, তারা বিপ্লব করতে চলে এসছে। তারা কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন সামলাতে পারবে না, কিন্তু তাদের গায়ে যদি একটা টোকা পড়ে, একটা সেন্টিমেন্টস হার্ট হয়ে যাবে। তো আমি তাদের সঙ্গে লড়বো, টোকা পড়ার প্রশ্নই নেই। নরেন্দ্র মোদীকে ভোট পেতে হয়, নরেন্দ্র মোদী অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী পৃথিবীতে, তার অ্যাপ্রুভাল রেটিং সবসময় হাই থাকে। সে কি করলো? সে সাধারণত যখন একটা ভিডিও শুরু করে, কোনো ভাষণ শুরু করে, সে বলে, হিন্দিতে বলে মিত্র মানে ফ্রেন্ডস, কেমন? এটাতে সে এসে বলল ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, নমস্কার টমস্কার হ্যান ত্যান ওইসব নয়, হাই ফ্রেন্ডস। কেন করছে? ওদের ভাষায় ওদের কাছে পৌঁছচ্ছে। হ্যাঁ, ইন্টারাকশনটা গ্রো করার জন্য, এই আর কি। হ্যাঁ। এবং সেই ভিডিওটা 24 ঘন্টায় 3 মিলিয়ন ভিউ হয়েছে, আর কি চাই? এক্স্যাক্টলি। আমার শেষ প্রশ্ন, আহ অনেকেই মনে করেন যে বাংলাদেশে ডিপ স্টেটের খেলা আংশিক সফল হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে, বাকি খেলা এখনো চলছে এবং তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টায় রয়েছে। আহ ভারতে কখনো জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে, মানে যেমন আপনি বলছেন ডিপ স্টেটে খেলা ছিল, তারা এই চাচ্ছে সেই চাচ্ছে, আপনার কি মনে হয় যে এই আন্দোলনটা নরেন্দ্র মোদী যেভাবেই হোক তিনি সফল হয়েছেন স্তীমিত করার ক্ষেত্রে, কিন্তু ওই ডিপ স্টেটে খেলা বা মার্কিন প্রশাসনের আহ লক্ষ্য অব্যাহত থাকবে, নাকি তারা কিছু হচ্ছে? আপনার কি মনে হয় যে না, এখানে এই ভয় কিছু করা যাবে না? মানে একেবারে সাদামাটা দাগে আমি প্রশ্নটা করছি। না, না, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, এটা প্রথমবার নয়, লোকে ভুল করছে। 2000, দেখুন, মানে আমি খুব শর্টে বলছি, আমেরিকা 2012 থেকে তার চায়না স্ট্র্যাটেজি বদলাচ্ছে। এই প্রত্যেকটা আপনি যদি পেছনে ফিরে গিয়ে দেখেন, ট্রাম্প কোনো অ্যাবারেশন না। যদি আমরা অন্যরকম, আমি ভারতের কথাও বলছি, সেও যদি অন্য কিছু ভেবে থাকে সেটা অন্য। ওরা কিন্তু একটা কাঠামোগতভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, এবং সেটা তার পেছনে প্রায় 10 বছর ধরে তার পেপারস আছে, অমুক আছে, আলোচনা হয়ে উঠে এসছে। এখন আপনি খেয়াল করে দেখুন যে বাইডেনের সময় থেকে, যখন আহ, শুরু হয়েছিল 2017, ট্রাম্প তখন ছিল, চায়নার এগেনস্টে ট্যারিফ বসানো শুরু করলো। বাইডেনের সময় এসে ভারত আমেরিকা সম্পর্ক কিন্তু খারাপ হতে শুরু করলো, কেমন? হুম, হুম, এবং এবং তারপরে আমরা খারাপ শব্দটা ব্যবহার করলাম কারণ এটা চলে। এমনকি ট্রাম্পের সময়ও, শেষে কোভিডের সময় ট্রাম্প একখানা হুমকি ছেড়েছিল, লোকে তখন পাগলামি ভেবেছে ওই হুম, ক্লোরোকুইনের জন্য। তো এবার আস্তে আস্তে দেখুন এখন কোথায়, যে ট্যারিফ ওয়ার, ও মনে করছে যে ভারত ওর অর্থনীতির উপর একটা আশঙ্কা, সুতরাং হুম, হুম, ও ভারতের অর্থনীতিকে মেরে ও বড় হবে। আমি এটার মধ্যে কোনো খারাপ জিনিস দেখি না। তো এটা তার আকাঙ্ক্ষা, আমাকে ওকে কাউন্টার করাটাই আমার কাজ। এবার প্রশ্ন হচ্ছে, সুতরাং সে আপনাকে দুর্বল করতে চাইবেই। যুদ্ধ যতটা সামনে হয়, পেছনে হয় অনেক হুম, বেশি। তো সেটা করবেই সে। এবং গত কিছু বছরে, এই যে ধরুন, যখন আপ উঠে এলো, আপকে নিয়ে একটা, তখন থেকে কিন্তু প্রশ্ন চলছিল যে এটা ফোর্ড ফাউন্ডেশনের প্রজেক্ট, কেমন? আপনি পার্টি, তো হ্যাঁ। তো তারপরে আপ কিন্তু দেখুন 2015 থেকে আপের হুম, কিন্তু, আপ দিল্লিতে ক্ষমতায় এলো, খুব দারুণ একটা বিশাল চেগে টেগে বসলো 10 বছর। তখন একটা সময় মনে হচ্ছিল যে আপই ভারত দখল করে ফেলবে, মানে কংগ্রেসকে সরিয়ে আপ হবে বিরোধী, এরকম মনে হচ্ছিল। হুম, হলো না, কিন্তু হলো না। আবার দেখুন, আপ এলো, তারপরেই ফার্ম বিল নিয়ে একটা এমন হলো কাণ্ড, কেমন? দিল্লিতে বিশাল। এবং সময়টা দেখুন, সেই সময় আপনি যে সিএ রায়টটা বললেন, হুম, সেটা কোন হুম, হুম, সময় হলো? যখন ট্রাম্প ভারতবর্ষে এসছে। রাইট। প্রত্যেকটা কোনো জিনিস এমনি এমনি হয় না। তো সুতরাং
এগুলো যে চেষ্টা চলছে না তা নয়, এবং এই যে প্রত্যেকবার হচ্ছে না তার মানে হচ্ছে যে প্রত্যেকবার আবার আমরা জিততে জিততে আসছি। কেমন? এটার মধ্যে যেখানে যেখানে আমাদেরও হয়তো কোথাও কোথাও হার আছে। তো সুতরাং এটার একটা রাজনৈতিক ব্যবচ্ছেদ হওয়া দরকার গতকালকের ঘটনা, যে কি এমন বিষয়, কি এমন ঘটনা যে রাষ্ট্রপতিকে শুক্রবারই পদত্যাগ করতে হবে এবং স্পিকারকে উড়িয়ে নিয়ে এসে সেই পদত্যাগপত্র রিসিভ করাতে হবে। কারণ আমাদের সংবিধানের যে স্কিম, সেখানে রাষ্ট্রপতির কর্মকাণ্ড তো সংসদীয় গণতন্ত্রে খুবই খুবই সীমিত। একটা সম্মানের না, উনি পোস্ট। বলছেন যে শেখ হাসিনাকে ফিরে আসার পথ তৈরি করে দিতে, কিংবা নতুন করে একটা সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক জটিলতা সৃষ্টির জন্য তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। তিনি সংসদ ভেঙে দিতে পারতেন। এই ধরনের কোনো কিছু হওয়ার কি ন্যূনতম সুযোগ ছিল, বা এই রাষ্ট্রপতি করতে পারতেন? পান্না সেই ভাই, সাহস বা সমর্থন? আমার দাদি একটা কথা বলতেন, আগেকার দিনের মানুষ তো পণ্ডিত ছিলেন, যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। প্রথম কথা, প্রেসিডেন্ট এই গতকাল যিনি রিজাইন দিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর সাহেব থাকতেই তো শেখ হাসিনা দেশ ছাড়লেন। আওয়ামী লীগ সরকারের চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো। তো তখনও তো উনি আটকাতে পারতো জরুরি আইন দিয়ে। ওনাকে দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের সাংবিধানিক স্কিম এরকম যে এইখানে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের কাছে সব ক্ষমতা, আর ক্ষমতা কাদের কাছে থাকে? যাদের হাতে বন্দুক থাকে, অর্থাৎ সেনাবাহিনী। তো এই 5 আগস্টের আন্দোলন তো বুঝাই যাচ্ছে, আমি ভদ্রভাবে বললেও এটা সেনা সমর্থিত, সেনা নির্দেশিত একটি আন্দোলন, বা আন্দোলন না যদি বলেন, আন্দোলনের একটি চূড়ান্ত রূপ। তো সেখানে রাষ্ট্রপতির কি করার আছে? হ্যাঁ, একটাই করার থাকতো, উনি জীবনটা দিয়ে দিতে পারতো। তাই দিয়ে যদি লাভ হতো সেটা অন্য বিতর্কের। তো এখনো যেখানে প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, সেনাবাহিনী সরকারের সঙ্গে তো ছন্দেই আছে, এখানে ওনার কি ফাংশন? কাজে এটা মনে হয় অবান্তর। বরং আজকের দিনে আমরা স্মরণ করতে পারি যে তার যে 18 মাস ডক্টর ইউনূস তার প্রতি যে অমানবিক অত্যাচার চালিয়েছিল, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা যেভাবে মবক্রেসি করেছিল, যেভাবে সাংবিধানিক শেষ পদটিকেও শূন্য করে দিয়ে এখানকে সিরিয়া, আফগানিস্তান, ইরান বানাতে চেয়েছিল, সেইখানে ওনার যে দৃঢ়তা, আমি দৃঢ়তা বলছি মানসিক দৃঢ়তা, অনেকে কিন্তু এই টেনশন অ্যাবজর্ব করতে পারতো না। কিন্তু উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, এবং তখন বিএনপিকেও ধন্যবাদ দিতে হবে ইতিহাসের জন্য, বিএনপিও বলেছে যে না, রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজন নেই, তাহলে সাংবিধানিক পদ শূন্য হবে। কারণ ইউনূসের তাহলে আরো আরো কয়েক বছর তার এই দুঃশাসন, ইউনূস, আসিফ নজরুল সহ তাদের যে গ্যাং, তাদের অত্যাচার, তাদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর সকল চক্রান্ত ইউনূস সফল করতে পারত। সেইখানে রাষ্ট্রপতির দৃঢ়তা, পদত্যাগ না করা, এইটা ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন বীর যোদ্ধা হিসাবে, সেনানী হিসাবে। কিন্তু আপনি দৃঢ়তার কথা বলছেন, অনেকে তো আবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবি পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ, কিংবা এনসিপি, জামাতও চিন্তা ভাবনা করছে তারা মামলা করবে কি করবে না। তাহলে দৃঢ়তা যদি দেখিয়ে থাকে, তাহলে এদের এই দাবিগুলো কি, মানে কোন পর্যায়ের? জুলাই আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো দায় নেই, কারণ উনি কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, এবং ওনার ওই সময়কালে আমরা কোনো বক্তব্য দেখিনি যে না, এই আন্দোলন দমন করতে হবে, এই আন্দোলন হ্যান করতে হবে। উনি একজন রাষ্ট্রের 1 নম্বর নাগরিক হিসাবে, সবার রাষ্ট্রপতি হিসাবে যা ভূমিকা ছিল উনি সেভাবেই ছিলেন। এবং এই এই কর্মকাণ্ড হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক করা। তো সেই হিসাবে, আর এনসিপি, আমি এই সুযোগে একটা কথা বলি পান্না ভাই, আপনার অনুমতির সাপেক্ষে, মানে সময় সাপেক্ষে। অনেকে অনেক কারণে অনেকের বিরোধিতা করে। জামাত, এনসিপি, এনসিপি তো জামাতের যুব শাখা, আমি বলি ইয়াং ব্রাঞ্চ ওদের, বা ইনকিলাব মঞ্চনা যা যা আছে, মূলত এদের রাজনৈতিক শিক্ষা হচ্ছে পাকিস্তান। তো ওদের একটা রাগ ছিল যে এত কিছুর পর এত বড় বীর মুক্তিযোদ্ধা কেন এখনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে থাকবে। কাজে সেদিক থেকে ওদের রাগ থাকতেই পারে মুক্তিযুদ্ধের উপরে। কারণ এখন তো দেখা গেল, বা ধরেন আজকে তো জুলাইয়ের 25 তারিখ, এবারকার জুলাই আন্দোলনের কর্মসূচিগুলো আপনি দেখেছেন, জনবিচ্ছিন্ন।
কারণ জুলাই হুম, হুম। আন্দোলন 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ম্লান হয়েছে, যখন তারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশকে আক্রান্ত করেছে। কাজী তাদের এই দাবি অনর্থক, যুক্তিহীন এবং উগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় না এতে খুব একটা কিছু যায় আসে। আওয়ামী লীগের দৃষ্টিকোণেও মানে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীদের ভাষ্যমতে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বিট্রে করেছে, তিনি বেইমানি কাজ করেছেন। তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মানে তার কি করার ছিল, কি করতে পারতেন তিনি? বিট্রে শব্দ তো খুব কঠিন শব্দ, কে কাকে বিট্রে করলো। তো এখানে তো আমার মতে, আমি খুব অল্প বুঝি, আমার মতে যে পরিস্থিতি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বা 3 বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়ালে বড়জোর উনি গ্রেপ্তার হতেন বা অ্যারেস্ট হতেন, সরি, বা উনি হত্যাকাণ্ডের শিকার হতেন। তো হত্যা হওয়াই যদি গর্বের হয়, সেটি যার যার রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার। বরং রাষ্ট্রপতি পদে থেকে পরবর্তী যে বেশি বিপর্যয় তো উনি ঠেকিয়েছেন, ইউনূসের পুরো চক্রান্ত পরিকল্পনা সফল হতে দেননি। ইভেন শেখ হাসিনাও যদি সেনাবাহিনীর ব্যবস্থাপনাই হোক, যেভাবে হোক উনি গিয়েছেন, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য তো শেখ হাসিনা বিশাল সম্পদ, দেশেরও একটা বড় মানুষের জন্য। তাহলে কি আমরা শেখ হাসিনা সরে যাওয়াকে নিন্দা করব, নাকি একটা রাজনৈতিক কৌশল বলবো? তো এগুলো এখন শোনেন, আরেকটা আওয়ামী লীগের আমি বন্ধু বান্ধব যারা, ছোট দেশ তো সবাই সবাইকে চিনি, একটা রাগ দেখি আমি, একেবারেই বাচ্চার মতো রাগ, যে উনি বিএনপির লেখা বক্তৃতা পড়ে কেন। পার্লামেন্টারি পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট অ্যাপ্রুভ ছাড়া রাষ্ট্রপতি কোনো স্টেটমেন্ট তো দিতে পারে না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতাও দিতে পারে না। এটা আওয়ামী লীগের যারা নেতারা খুব ভালো করে জানে। এবং খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, আওয়ামী লীগের আমলে 96 কি 97-তে, আগে এটা কাস্টম ছিল, আওয়ামী লীগ আমলে একটা সার্কুলার হয়ে আছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টে যাই বক্তৃতা দেবে, ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু করার নেই। যারা যারা এই কথা বলেন তারা ওই একই সাথে বলেন যে প্রয়োজনে তিনি এইসব শব্দ উচ্চারণ করতেন না, তিনি বক্তব্য দিতেন না, তিনি রিজাইন করতেন। রিজাইন করাটাই কি সমাধান ছিল কিনা? তাহলে তো আমার একটা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে প্রশ্ন, আওয়ামী লীগের এই ঢাকা শহরে তো এখনো অনেক লোক আছে। তো ও পরের দিন, যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ধরেন পাঁচ হুম, হুম। 5 আগস্ট বাদ দেন, 5 ফেব্রুয়ারি, 5 পাঁচ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সেদিন 5 লাখ লোক 32 নম্বরে গেল না কেন? তাহলে সেটাই, সেই প্রশ্ন প্রশ্ন যে আমার। তখন পরিবেশ নাই, তো সেই পরিবেশ হুম। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সময় ছিল না। আপনাকে বাস্তবতার আলোকে করতে হবে। আপনি নিজে আগুনে ঝাঁপ দেবেন না, আরেক লোককে ঝাঁপ দেওয়ানোর জন্য বলবেন। আপনি 5ই ফেব্রুয়ারি তো ওরা ডিক্লেয়ার দিয়ে, এই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রণোদনায় অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কার দেই আমি, নিন্দা করি, এবং ইতিহাসের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু জাদুঘর ভাঙলো, বাঙালির মুক্তির ঘর। তো সেদিন ঢাকা শহরে তো 5 লাখ লোক তো মিনিমাম আছে, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা কর্মী, আরো হয়তো থাকতে পারে। বা আপনি 1 লাখ লোকেরও তো মিছিল আমরা ওখানে দেখলাম না। তাহলে তাহলে উত্তর কি? সবাই বিট্রে করলো? 20,000 মানুষ হলেই তো তারা এই জঙ্গি হ্যাঁ, হ্যাঁ, কাজে আমি জড়িত, তারা ধন্যবাদ, আমি ভালো ওইটাই বলছি। বলবেন না? 20,000 লোকও যদি মিছিল নিয়ে যেত, তাহলেও তো একটা ইতিহাস হতো। এখন আমি কি বলবো যে এরা বিট্রে করেছে? নিশ্চয়ই না। তখনকার পরিস্থিতি, রাষ্ট্রীয় অত্যাচার, যে কারণে ভেবেছে আরো পরে আরো পরে। তো আপনি নিজে রিস্ক নিচ্ছেন না, আরেকজন লোককে রিস্ক নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইটা হচ্ছে একটা, আহ, বলে না, মানে রাগ, অসহায়ের রাগ আর কি, অসহায়ের আত্মচিৎকার। আম, এরপরে আর কেউ টার্গেটে আছে নাকি আপনি কি মনে করেন? রাজনৈতিক একটা সমীকরণ বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চিহ্নিত ছিলেন, সেরকম ফ্যাসিবাদের দোসর উচ্চ পদে নানান জনে তো আছেন। আর কেউ রিস্কের মধ্যে আছেন? আপনার কি এমনটা মনে হয়? আমার আমার জানা মতে তো শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রীয় বড় পোস্টে, সাংবিধানিক এবং সর্বোচ্চ পোস্টে আর কেউই নাই, সেনাবাহিনী প্রধান ছাড়া। আর তো কেউ হুম। নেই। সেই আর তো সবাই সেনাবাহিনী বলছে। প্রধানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, মানে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে আর কি। এর কোনো ভিত্তি কি আছে? আমি তা বলতে পারবো না, কারণ সেনাবাহিনী প্রধানের তো অগাস্ট আন্দোলনে অসাধারণ অবদান।
3 তারিখ ওনারা মিটিং করে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেব না। 5 তারিখে সব রাজনৈতিক দলকে উনি ডেকেছেন এবং তখনকার সময় পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামকেও ডেকেছেন। কাজে আপনি যদি জুলাই আগস্টের কনসেপ্টে ভূমিকা বিবেচনা করেন তাহলে তো বর্তমান সেনাপ্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল রেজিম চেঞ্জে। আমি যদি একটু খোলামেলা ভাবে আলোচনা করি আপনার সাথে বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অবশ্যই সেনাপ্রধানের গণমানুষের প্রতি তার একটা সমর্থন ছিল বা মানুষের পাস বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে বিট্রেয়ার তাকে বলা যায় না, কিন্তু যারা এইসব দাবি দাওয়া এখন করছে, যারা এখন রাজত্ব করছে, তাদের বক্তব্য অনুযায়ী তো শেখ হাসিনা হাত দিয়ে যারাই আহ যাদেরই নিয়োগ হয়েছে, অথবা এক সময় আওয়ামী লীগ করতো 40 বছর আগে, 30 বছর আগে, তারা সবাই ফ্যাসিবাদ, তারা সবাই ফ্যাসিস্টের দোসর। সেই হিসেবে সেনাপ্রধানকেও অনেকে এইভাবে ট্রিট করেন। এবং খোলামেলা ভাবে যদি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানে আইএসআই এর মাধ্যমে তো নানান ধরনের চক্রান্ত চলছে আমরা শুনতে পাই, এবং সেই আইএসআই এর হিসাব নিকাশের জায়গায় আমাদের সেনাবাহিনীর নানান বিষয় তাদের নজরে রয়েছে। সেই সব জায়গা থেকে, এবং কথাও আমরা শুনি যে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তানকে সেনা প্রধান বানানোর খায়েশ রয়েছে। এসব জায়গা থেকে দেখেন, কোনো ধরনের জি জি, দেখেন, এগুলো যদি বিএনপি করে তাহলে জনগণের কি ক্ষতি হবে জানি না, বিএনপি রাজনৈতিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হবে। কারণটা কি জানেন? এখানে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি রাষ্ট্র থাকতে পারবেন না ক্ষমতায়, আবার আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ছোট পাকিস্তান বানানোর কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মানবে না। এবং আজকে আপনি দেখেন এখানে বেয়াদবরা বঙ্গবন্ধুকে নিয়ে এত অপমান করলো, বলে আল্লাহর মার দুনিয়ার বাইর। আর আজকে দেখেন বেলুচিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। কাজী আইএসআই সমর্থিত, আমি আজকে একজন নাগরিক হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধ বিশ্বাসী নাগরিক হিসাবে আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার দলে বহু মুক্তিযোদ্ধা আছে, পার্লামেন্টে আছে, এমপি আছে, পার্লামেন্টের বাইরে আছে, আপনার দলের বুদ্ধিজীবী আছে। এরকম একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে আপনি বরং আপনার রাজনৈতিক শক্তিকে সংহত করতে পারবেন। আর ফ্যাসিবাদ সব খুঁজতে গেলে তাহলে তো কম্বল গা কি বলে লোম বাঁচতে কম্বল উজাড়ের মতো। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো 35 থেকে 40% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ সমর্থন পায়। তাহলে এইটা কোনো কথা না, কোনো কোনো টার্মে ফ্যাসিস্ট কেউ হতেই পারে। কারণ ফ্যাসিবাদের সংজ্ঞা যদি ধরেন তাহলে খুব মুশকিল, পান্না ভাই, যে কেউ ফ্যাসিবাদের মধ্যে পড়বে। ফ্যাসিবাদে বুলগেরিয়ার বুদ্ধিজীবী ঐতিহাসিক দিমিত্রি ফ্যাসিবাদের যে সংজ্ঞা বলে গেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও আছে, 7টা সিমটম। তার প্রথম সিমটম হচ্ছে ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম দেশের বিচার বিভাগকে নিজের কন্ট্রোলে রাখা, তৃতীয় মিডিয়াকে গৈবেলসীয় কায়দায় মিডিয়া এক পক্ষের কথা বলবে, চতুর্থত একটা শত্রু সৃষ্টি করতে হবে, কৃত্রিম শত্রু, পঞ্চমত একটা জনগোষ্ঠীকে হত্যার কাজ করতে হবে, যেরকম ইহুদি মারত জার্মানিরা, পাকিস্তানিরা বাঙালি মারত। আমরা কি এখন সেই জায়গায় যাব? 6 নাম্বার হচ্ছে এক নেতাই সব, ওই নেতা কোনো ভুল করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এখন আমরাও ধারণ করি এতদিন পরে এসে আবার, তাহলে তো ফ্যাসিস্ট সবাই। বরং ওইটা না করে এখন শেখ হাসিনার আমলে যে রাক্ষসের মতো উন্নয়ন হয়েছে, অসাধারণ উন্নয়ন হয়েছে, রেকর্ড সমান, তাহলে ওই সবই ভাঙেন আপনি যদি ফ্যাসিবাদের চিহ্ন রাখতে না চান। এটি তো কথা না। কথা হচ্ছে মানুষ, একটা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল কেন জুলাই আগস্টে, যে শেখ হাসিনার ভোট ব্যবস্থাকে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, কেউ বলে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাহলে চেয়েছিল একটা অবাধ নিরপেক্ষ ভোট, সেই ভোটে মানুষ যাকে চয়েস করে, যেরকম আমরা এরশাদের সময় 90-তে চেয়েছি। কিন্তু এই ভোটকে আমি এইভাবে বলতে চাই, বর্তমান ভোট, এই 12 ফেব্রুয়ারির ভোট হচ্ছে পক্ষপাত দুষ্ট, প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নয়। কারণ দেশের 40% জনগোষ্ঠী, তার কোনো চয়েস ছিল না সে কাকে ভোট দেবে। এই যে আপনাদেরই কলিগ নিউ এজের সম্পাদকের মতো মুখে রুমাল দিয়ে কেউ কেউ বিএনপিকে ভোট দিতে গেছে। তো সুতরাং এই ভোটও তো ইতিহাসের কাষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন হবে। এটি একটি অন্তর্ভুক্তিবিহীন একটা প্রশ্নযুক্ত ভোট। বরং বিএনপি সরকারের উচিত হবে
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুক, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে, সেগুলো করুক, জনগণের যে সেবা দেওয়ার অঙ্গীকার করেছে সেটা করুক, তারপরে নেক্সট ভোটে দেখা যাবে জনগণ কাকে চায়। নসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব, তার নাম রাষ্ট্রপতির পদের জন্য বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বেশ আয়োজন করে মোটামুটি একটা রব তোলা হচ্ছে, একটা হাইপ তোলা হচ্ছে। বাংলাদেশে তো অস্বাভাবিক কিছু নয়, এটা হয়ে যেতেও পারে, বলা যায় না। মানে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হবেন, এটা তো আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করি, তাই না? ডক্টর ইউনূসও এদেশের প্রধান উপদেষ্টা হবেন, আমরা কখনো কল্পনাও করিনি। অতএব নসিমুল গনির ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কেন নসিমুল গনির নাম এভাবে আসছে? মানে তিনি কি এমন ব্যক্তি, বিহাইন্ড দ্য স্ক্রিনে তার শক্তিটা কোথায় বা কানেকশন গুলো কোথায়? আপনি কি এই বিষয়টি একটু বলবেন, বা আপনার কিছু ধারণা আছে কিনা? নসিমুল গনি সাহেব সম্পর্কে এমন কোনো মানে একেবারে মানে উজ্জ্বল আমলাও না। তার সম্পর্কে তো অভিযোগ যে বাংলাদেশে যে হিজবুত তাহরির তার অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, সে যে এটাকে অস্বীকার করে। আমি যা খবর আছে বাজারে সেটাই বলছি, কারণ এই আমলার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় বা এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার চিনতেও হবে। তো প্লাস 2013 সালে আওয়ামী লীগ তাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছিল। ইউনূস সাহেব তাকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে ইউনূস যখন তাকে ছুঁয়েছে, বিএনপির উচিত হবে তার প্রতি আর বিশ্বাস না করা। কারণ এখন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের কি ছুঁয়ে দিয়েছেন, তাহলেই সেখানে স্বার্থ আছে। আর বিএনপি তো লোকের অভাব নাই। আমি তো বললাম, আমার মতে নসিমুল গনি বা এই ধরনের পাকিস্তানি আইএসআই লোক হিসাবে বদনাম থাকুক বা সত্য থাকুক মিথ্যা থাকুক, এরকম প্রশ্নবিদ্ধ লোককে বিএনপি রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর হবে। বিএনপির উচিত হবে, অনেক ক্লিন ইমেজের ব্যক্তি আছে, মুক্তিযোদ্ধা আছেন যারা বিএনপি করে, সব লোক তো খারাপ না। আমি ওই ফ্যাসিস্টের মতো বলবো না বিএনপি সব খারাপ বা বিএনপি সব ভালো আর আওয়ামী লীগের সব খারাপ বা আওয়ামী লীগের সব ভালো। সব দলই ভালো খারাপ লোক থাকে, তার মধ্য থেকেই চেষ্টা করতে হয় যতটা যোগ্য, সৎ এবং প্রশ্নহীন, প্রশ্ন নাই। তা আমি মনে করি বিএনপি যেহেতু একবার রাজাকার হিসাবে বদনামপ্রাপ্ত লোক আব্দুর রহমান বিশ্বাসকে নিয়োগ দিয়েছে এবং বিএনপি এখনো দাবি করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল হিসাবে তার আদর্শ অনুসরণ করছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং 1974 সালে একটি নিবন্ধে তিনি ডেপুটি আর্মি চিফ হিসেবে লিখেছেন, 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পরই আমরা সিগন্যাল পেয়ে গিয়েছিলাম বাঙালি অফিসাররা, যে কারণে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর এখন যেহেতু স্বাধীনতা বিরোধীদের একটা উত্থান ঘটানোর চেষ্টা ডক্টর ইউনূস গ্যাং করেছে, কাজে বিএনপির রাজনীতির জন্যই মঙ্গল হবে আমার মতে। একজন বীর মুক্তিযোদ্ধা, সে বিএনপির কেন্দ্রীয় নেতাও আছে, এমপিও আছে, আবার বাইরেও বুদ্ধিজীবীও আছে বিএনপি পন্থী। কারণ ধরেন বাংলাদেশের কালচারে একটা দল, যে দল ক্ষমতায় থাকে তার আদর্শ বিরোধী কাউকে প্রেসিডেন্ট করা হয় না, এবং এটা দোষেরও না। আমার আদর্শের একটা প্রেসিডেন্ট থাকা এটা খারাপ না। তো সেই হিসেবে বিএনপির আজকে সহজ করে প্রমাণ দিতে হবে যে বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে, যেটা তারা 12 ফেব্রুয়ারি ভোটের আগে বলেছে যে আমরা মুক্তিযুদ্ধের দল। তাহলে এই রাষ্ট্রপতি নিয়োগে সেই পরীক্ষায় তাদের পাশ করতে হবে। মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। তার বদলে আপনি যে নাম বললেন বা আরো দু একটা এরকম পাকিস্তানি পন্থীর নাম টাম শোনা যায়, বা যুদ্ধাপরাধীদের মানে দণ্ডিত, সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত, ফাঁসি প্রাপ্ত কাউকে বড় কোনো দায়িত্বে, তার ছেলে মেয়েকে দায়িত্বে দেওয়া, এই আত্মঘাতী কাজ বিএনপি বা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান করবেন, আমি এটা বিশ্বাস করি না। আমার ওনার উপর আস্থা আছে। উনি আর যাই হোক, স্বাধীনতা বিরোধী কাউকে এখনই উনি কোনো সুযোগ দেবে না। না, আমরাও সেটা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনি বলছেন যে বিএনপি উচিত হবে না ডক্টর ইউনূস যাকে যাকে স্পর্শ করেছে, যার যার উপরে তার আশীর্বাদ ছিল, সেখান থেকে খুবই সাবধানে থাকা এবং সেখান থেকে একেবারে মোটামুটি দূরত্ব বজায় রাখা। কিন্তু যেহেতু তারা আওয়ামী লীগকে এখন ইউনূস সাহেবের মতোই ডিল করছে, এবং আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক সংগঠন, আপনি আমি পছন্দ করি না করি, সুতরাং এবং অভ্যন্তরীণ রাষ্ট্র পরিচালনাও বিএনপির সিদ্ধান্তহীনতায় ভুগছে। অনেক যোগ্য জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, পুরাতন স্টাইলে চলছে।
চাঁদাবাজি সীমাহীন হচ্ছে, যে কোনো জেলা উপজেলায় কোনো প্রকার কোনো পরিবর্তন নেই, সবকিছুকেই আমার লোক খোঁজার চেষ্টা চলছে। মন্ত্রীদের ছেলে মেয়ের নামে ইউনিয়ন পরিষদ হচ্ছে, পরে আবার প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কাজে সব মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আসার সুযোগ দেখছি না। তবে আমি এখনো প্রত্যাশা করি, আমি স্বপ্ন দেখালো যে বিএনপির 5 বছর ঠিক মতো চালানোর স্বার্থে গণতান্ত্রিক আচরণ করবে। নিষিদ্ধ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। বিএনপি এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবে, তত তাড়াতাড়ি বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, একটি শোষণমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমি লড়াই করেছি। এই স্বপ্ন আমি বুকে লালন করি। তার জন্য আমি সব সময় যে কোনো শাসক শোষক দল গোষ্ঠীর নেতার চোখে চোখ রেখে কথা বলি। আমি কোনো লোককে ভয় করি না, কোনো লোককে কেয়ার করি না, কারণ আমার কারো কাছে কোনো চাওয়া পাওয়ার নেই। বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশের ইতিহাসের 95% পুরস্কার তদবির করে টাকা দিয়ে নানাভাবে পাওয়া হয়। আমি পুরস্কারের জন্য একটা লোককেও বলি না, আমি কল্পনাও করিনি যে আমাকে পুরস্কার দেওয়া হবে। কারণ আমি যে লেখালেখি করি সে হচ্ছে সবসময় শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠীর ক্ষমতাসীনদের বিরুদ্ধে লেখালেখি করি। কারণ বাংলাদেশে আজ পর্যন্ত কেউ ক্ষমতাসীন হয় নাই যারা সত্যিকার অর্থে জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, গণতান্ত্রিক মুক্তি দিতে পেরেছে। তো যার ফলে আমার এটা এক্সপেকটেশনের বাইরে, আমাকে কেন পুরস্কার দেবে? কিন্তু যেভাবে বিষয়টা কি ছিল, বৃহস্পতিবারে যে একটা আবৃত্তি অনুষ্ঠান ছিল, আপনি সেখানে আবৃত্তি আমি করছিলেন। বলছি, সেটাই বলছি, এটা প্রেক্ষাপটে তো আমি বাংলা একাডেমি পুরস্কার যাচনা করি নাই, কিন্তু আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল। আবার তারা স্থগিত করেছে, আবার তারা ঘোষণা করেছে। বাংলা একাডেমিতে জুলাইয়ের কবিতার জন্য সিলেক্টেড লোকজনকে ডেকেছে, আমাকেও ডেকেছে। আমি সেখানে কবিতা পড়তে গিয়েছি। আমি কবিতা শুরু করেছি, কবিতাটির নাম জুলাই এখন। কবিতাটার বক্তব্য হচ্ছে যে জুলাইয়ের যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হলো না। বরং এই জুলাইকে ব্যবহার করে কেউ কেউ ব্যক্তিগতভাবে কিছু গোষ্ঠী লাভবান হচ্ছে। জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে মূল স্পিরিট, সেখান থেকে এখন অনেকে দূরে। শহীদের যে স্বপ্ন সেটা পূরণ হয় নাই, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। সেই কথাটা আমি কবিতায় বলেছি। হ্যাঁ, যেরকম একটা জায়গায় আছে যে শহীদের স্বপ্ন লাল ফিতায় ঝুলে আছে, এরকম আর কি, যে ঝুলে আছে আর কি। তো কবিতার একটা জায়গায় এসে যে আমি বলেছি যে ধর্ম ব্যবসায়ী, মানে 71-এর পরাজিত শক্তি, তারা আবার আজকে এই জুলাইকে কেন্দ্র করে তাদের পুনরুত্থান ঘটেছে। এই কথা বলার সাথে সাথে অডিয়েন্স থেকে কিছু ছেলে পেলে, এই কবিতা আপনি পড়তে পারবেন না, এই আওয়ামী লীগের কবিতা, আপনি আওয়ামী লীগের লোক, এই বলে তারা। আমি তখন বললাম যে আমি আওয়ামী লীগের লোক না, আমি সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। তারা এসে আমার ইয়া কেড়ে নিল, কবিতা পড়তে দেবে না। আমি কবিতা পড়বো। আমি বললাম যে কবিতা আপনি শেষ করি, কারণ কবিতার শেষ লাইন ছিল যে জুলাই কখনো বৃথা যেতে পারে না। তারা কবিতা না শুনেই তারা চিৎকার চেঁচামেচি করেছে। আপনি হুমায়ুন আজাদের কবিতাটার কথা জানেন, যে গরিবরা খুব কুৎসিত হয়, গরিবরা এটা ওটা খারাপ সবকিছু। লাস্ট লাইনটা হচ্ছে যে গরিবরা যখন রুখে দাঁড়ায় তখন তাদের মতন সুন্দর আর কাউকে দেখায় না। আমার কবিতাটাও এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে যে বিভিন্ন সমস্যা হচ্ছে সেটাকে আলোচনা সমালোচনা করে আমি এসে শেষে বলছি যে না, জুলাইয়ের জন্য আমরা লড়াই সংগ্রাম করব এবং জুলাইয়ের যে চেতনা সেটা আমরা ব্যর্থ হতে দেব না। তো এইটা ছিল কবিতার স্পিরিট। তো তারা আমাকে পড়তে দেবে না, কিন্তু আমি মঞ্চ থেকে যাই নাই। আমি বলেছি আমি কবিতা পড়বো। আমি মোহন রায়হান এদেশে ভেসে আসি নাই, আমি এই কবিতা পড়বো, কবিতা শুনতে হবে। এবং আমি বক্তৃতা করেছি, আমার কথা বলেছি, বলে আমি কবিতাটা পড়েছি, পড়ে শেষ করেছি। আমি তাদের এই চাপের মুখে আমি নিজে থামি নাই। আপনি থামেননি, সেটা আমরা দেখেছি। আপনি প্রতিবাদ করছিলেন, আপনি বলছিলেন যে কবিতা শেষ হোক, কবিতা শেষ করতে দিন, আমরা দেখেছি। কিন্তু আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে হু ইজ হি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার? আমি বাংলা একাডেমি লাইফ মেম্বার 30 বছর ধরে, আমি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। কোথাকার কে এসে বললো যে আপনি অবাঞ্ছিত? আমি অবাঞ্ছিত হব? এই দেশটা কারো বাবার নাকি? জুলাই কারো বাবার?
জুলাই আমাদের সবার, 71 আমাদের সবার। আমি বলেছি যে আমি জীবন হাতের মুঠো নিয়ে চলি। আমি বলেছি যে আমি ওখানে লাশ হব, কিন্তু আমি এখান থেকে নামবো না, আমি কবিতা পড়বো। ও আমাকে কে বলার? আমি ওকে বলতে পারি যে তুই বাংলা একাডেমিতে বেরিয়ে যাও, কারণ সে বাংলা একাডেমির কোনো মেম্বার, আমি বাংলা একাডেমির জীবন মেম্বার। আমাকে সে বলার কে? সে বললে আর আমি নেমে আসলাম, আমি অবাঞ্ছিত হলাম। যারা বাধা প্রদান করলো, যারা অবাঞ্ছিত ঘোষণা করলো, যারা আপনার কবিতা থামিয়ে দিল, তারা কারা আসলে? কোন গোষ্ঠীর, কোন গোত্রের, কোন দলের? আমি তাদেরকে চিনি না, কিন্তু আমার কবিতার যে স্পিরিট, আমি বলি 71-এর পরাজিত শক্তিরা, বললে তারা লাফিয়ে উঠলো। তো তাদের গায়ে লাগলো কেন? তাহলে তারা 71-এর পরাজিত শক্তি। 71-এর মুক্তিযুদ্ধের কারা বিরোধিতা করেছে? এই দেশকে কারা স্বীকার করে নাই? কারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে? কারা অগ্নিসংযোগ করেছে? কারা আমাদেরকে খুন করেছে? তাদের গায়ে লেগেছে, তারাই এটা বন্ধ করেছে। তারা এটা বন্ধ করতে আসছে আর কি, তারাই বাধা দিয়েছে। এবং শুধু আপনার ক্ষেত্রে তো এটি হচ্ছে না, যারাই মুক্তিযুদ্ধের কথা বলছেন, যারাই 71-এর কথা বলতে চাইছেন, তারাই প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, মবের সম্মুখীন হচ্ছেন। আপনিও এক ধরনের মবের শিকার হয়েছেন বলা যায়। হ্যাঁ। দেশ এখন কাদের হাতে? দেশ তো সত্যিকার অর্থে জনগণের হাতে। সাময়িকভাবে জনগণের অধিকারকে অবদমিত করা হয়, কিন্তু সেটা শেষ পর্যন্ত টিকে না। আমাদের দেশ আমাদেরই হাতে আছে। তারা কে? তারা সাময়িকভাবে তাদের একটা উত্থান হয়েছে, কিন্তু এটা থাকবে না। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, আমরা প্রতিরোধ শুরু করব, আমরা প্রতিরোধের মধ্যে আছি। কিন্তু কেউ তো কথা বলছে না। মানে হাতে এই যে গোনা কয়েকজন আমি মানুষ কথা বলছি, আলোড়ন তৈরি হয়েছে এখান থেকে। মানুষ, আপনি দেখেন কত লোক পক্ষে আর কত লোক বিপক্ষে। মানুষ সত্যের কিন্তু পক্ষে ডক্টর থাকবে, ইউনূস, ন্যায়ের পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে মানুষ। মুক্তিযুদ্ধের বিরোধী যে কোনো শক্তি আমরা এখানে প্রতিহত করব, আমরা জীবন দিয়ে প্রতিহত করব। ডক্টর ইউনূসের শাসন আমলে যে মবের যেই একটা ভয়ঙ্কর অবস্থা, একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ মনে করেছিল যে ডক্টর ইউনূস যাওয়ার পর অন্তত স্বস্তি নিঃশ্বাসটুকু ফেলা যাবে। আপনার কি মনে হয় যে সেই অবস্থা কোনো পরিবর্তন হয়েছে? আমরা তো সেই পরাজিত শক্তির উল্লঙ্ঘন আমরা দেখছি, আস্ফালন দেখছি। কবিতা আবৃত্তি বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, গান গাইতে দেওয়া হয় না, লালনের আক্রান্ত আক্রমণ হয়, এই একটু যাচ্ছে যা খুশি হচ্ছে। এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এবং আজকে যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনারা অবিলম্বে এই সমস্ত মব সন্ত্রাস, এই সমস্ত স্বাধীনতা বিরোধীদেরকে বিরুদ্ধে পদক্ষেপ নেন। আমরা আছি সেক্ষেত্রে, কিন্তু সেটা না নিলে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। এই মব সন্ত্রাস বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। বাংলাদেশটা আমরা এই জন্য তৈরি করি নাই। জনগণ কি বারবার বলবে? জনগণ তো প্রতারিত হয়েছে, আপনি নিজেই বলেছেন। হ্যাঁ, জুলাই এখন এই প্রতারণার শিকার। এই দেশে দশকে দশকে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই গণ অভ্যুত্থান ব্যাহত হয়েছে, ছিনতাই হয়েছে। যারা ক্ষমতায় আসছে তারা কথা রাখে নাই, প্রতারণা করেছে। তা আমরা এইবার সরকার একটা আন্দোলনের মধ্যে আসছে, আমরা আমাদের তাদের কাছে প্রত্যাশা, তারা যদি প্রত্যাশা পূরণ না করে আমরা আবার তাদের বিরুদ্ধে কলম ধরবো, আবার তাদের বিরুদ্ধে রাস্তায় নামবো। আর তারা যদি সেটা করে, তারা যদি জনগণের পক্ষে পদক্ষেপ নেয়, আমরা সমর্থন দেব। ক্লিয়ার কথা। আমরা কিন্তু জনগণ বারবার কি প্রতারিত হবে? আপনি বারবার প্রতারিত হলে তো চলবে না, তাহলে তো একটা জাতি ধ্বংস হয়ে যাবে। আপনার কি মনে হয় ধ্বংস হতে বাকি আছে কতটা? আমরা কবিতায় বলছি, আমরা বক্তব্যে বলছি, আমরা পুস্তকে বলছি, পুস্তকে পত্রিকায় পড়ছি যে সকল ক্ষমতা উৎস জনগণ। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আসলে এই মুহূর্তে যা চলছে বা চলে আরো কিছুদিন আগে থেকে যা শুরু হয়েছে, সেই জনগণকে জিম্মি করেছে। আপনার কি মনে হয় কোনো না কোনো গোষ্ঠী জিম্মি করে রেখেছে কিনা, এবং এর সাথে বিদেশি শক্তির যোগ সাজস আছে কিনা? অফকোর্স, বাংলাদেশের তো যে অবস্থা, যে বাংলাদেশ তো আসলে পরাশক্তির ক্রিয়ানক হয়ে শাসক গোষ্ঠীরা বারবার এই দেশ পরিচালনা করেছে। তাই শাসক গোষ্ঠীর বা পরাশক্তির ক্রিয়ানক থেকে যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে দেশ আগাবে না, আগানো সম্ভব না। এবং জনগণ তো নেমেছিল অবশ্যই জুলাই আন্দোলনে। কিন্তু সেই জনগণ নেমেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান শুনে। জনগণ নেমেছিল মুক্তরে মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। কিন্তু যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন আমরা দেখলাম
যারা এই আহ্বানটি জানাচ্ছিল সেই আহ্বান সেই তাদের পেছনে একটা অন্য চেহারা, অন্য শক্তি, তারা সবকিছু দখল করে নিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সব ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো, ইতিহাস ম্লান করে দেওয়ার চেষ্টা করলো, ইতিহাস খণ্ডিত বিকৃত শুরু হলো। তাহলে জনগণ আর কাকে বিশ্বাস করবে? জনগণ তো এটা প্রত্যাশা করে নাই। জনগণকে এটা তো সত্যি কথা যে আমাদের জনগণ বারবার প্রতারিত হয়েছে, কিন্তু আবার তো জনগণকে দাঁড়াতে হয়েছে। না দাঁড়ালে তো উপায় নেই। মানুষকে তো আশায় বাঁচতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন নিয়ে আমাদের আগাতে হবে। আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, বারবার প্রতারিত হয়েছি, করার কিছু নাই। জনগণকে বারবারই যদি প্রতারিত হতে হয়, বারবারই তাকে রুখে দাঁড়াতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর না হলে সবকিছু মেনে নিতে হবে, ধ্বংসকে মেনে নিতে হবে। কিন্তু সাধারণত মানুষ ধ্বংসকে মেনে নেয় না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ তখন সামনে আগানো ছাড়া কোনো উপায় থাকে না। এবং সত্যি কথা বলতে কি, যে আপনি যে বলছেন যে মুক্তিযুদ্ধকে রক্ষা করা, মুক্তিযুদ্ধেরকে রক্ষা করার দায়িত্ব যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরও মুক্তিযুদ্ধকে রক্ষা করার প্রধান দায়িত্ব। কিন্তু আমরা যদি মুখে মুক্তিযুদ্ধের কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের যে সত্যিকারের স্পিরিট, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি, মানুষের বাক ব্যক্তিত্ব, গণতান্ত্রিক স্বাধীনতা, সেটা যদি আমি না দেই, তাহলে তো মানুষ সেটা মানবে না। আপনি আমি কবিতায় সবই জানি, বুঝি। আপনি কি বলতে চাচ্ছেন, আমি কি বলতে চাচ্ছি, আপনি বুঝছেন, আমি বুঝছি। কিন্তু আমাদেরকে এর মধ্যেই বাঁচতে হবে, এর মধ্যে লড়াইটা জারি রাখতে হবে। বারবার যদি, জীবনটাই তো লড়াই। জীবন আপনি একটা সংসারেও প্রতি মুহূর্তে লড়াই করতে হয়, তো লড়াই করতে হবে, করার উপায় নেই, লড়াই ছাড়া উপায় নেই। আপনি রাজনৈতিক সচেতন কবি, আমরা জানি যে কবিরা সাধারণত আবেগী হয়, কবিরা কল্পনা প্রবণ হন, কিন্তু আপনি তো নিঃসন্দেহে আমরা জানি যে আপনি রাজনৈতিক সচেতন একজন মানুষ, রাজনৈতিক সচেতন কবি। আপনার কবিতায় কর্নেল তাহেরের কথা উঠে এসেছে, আপনার কবিতায় মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে, গণঅভ্যুত্থানের কথা উঠে এসেছে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যেহেতু রাজনৈতিক সচেতন কবি, সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এখন যে অবস্থা দেখছেন তাতে আগামীতে মানে অদূর ভবিষ্যতে আপনি কোন বাংলাদেশ দেখছেন? অদূর ভবিষ্যতে এই সরকার খুব বেশি দিন ধরে ক্ষমতায় আসে নাই, অল্প দিনই আসছে। তারা যে সমস্ত কর্মসূচির কথা বলেছে, তারা 31 দফা দিয়েছে, তারা কাজ করার চেষ্টা করছে। আমি তাদেরকে আরো একটু দেখছি। হ্যাঁ, তারা যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। আমি এখনো নিরাশ নই, আমি হতাশ কিছু কিছু ব্যাপারে, বিশেষ করে এই আপনার